আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাহবুবুল্লাহ, পদার্থবিজ্ঞান প্রভাষক, পদার্থবিজ্ঞান, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আশা করি শিক্ষার্থীরা সবাই পরিবার পরিজন সহ বাসায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও আমার পরিবার পরিজন সহ ভালো আছি। তো আসো আমরা ক্লাস শুরু করি। তোমরা যারা কন্টিনিউয়াস ক্লাস করতেছো তোমরা অবগত আছো যে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি নতুন অধ্যায় শুরু করেছি, যার একটি লেকচার ইতিমধ্যে আমি দিয়েছি। এটা আমার সেই অধ্যায়ের দ্বিতীয় লেকচার, আর আমার টোটাল লেকচার নাম 6। তো আমার অধ্যায়ের নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো আজকে আমরা আলোচনা করব ফার্মাটের নীতি ও লেন্স সম্পর্কে। তো তার আগে আমরা একটু পিছনে যাব, যে গত ক্লাসে আমরা, আর তোমরা সবাই খেয়াল করেছ, যে সংকট কোণ সম্পর্কে জেনেছি। সংকট কোণ থেকে আমরা জেনেছি যে সংকট কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তো সংকট কোণের ক্ষেত্রে আমরা জানব যে কোনো মাধ্যমে সংকট কোণের সাইন, সংকট কোণের সাইন ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের বিপরীত রাশির সমান। তো সংকট কোণকে আমরা একটু চিত্র দেখি। মনে করি এটা ঘনমাধ্যম, এটা হালকা মাধ্যম। তো তোমরা জানো যে সংকট কোণ হতে হলে অবশ্যই আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। তো আমি ধরে নিই এন ও এন প্রাইম অভিলম্ব, এ বি বিভেদ তল, এবং একটা আলোকরশ্মি এই থিটা সি কোণে আপতিত হওয়ায় সেটা বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হয়ে গেল, অর্থাৎ যেখানে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, যা আমরা পূর্বের ক্লাসে জেনেছি। তাহলে আমার শর্ত মতে কোনো মাধ্যমের সংকট কোণের সাইন ওই মাধ্যমের প্রতিসরণাঙ্কের বিপরীত রাশির সমান। তাহলে আমাদের চিত্র অনুসারে এটা হচ্ছে সংকট কোণ। আমরা বলতে পারি সাইন থিটা সি সমান সমান ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি মিউ হয় 1/μ, কারণ আমাদের জানা আছে যে প্রতিসরণাঙ্কের প্রতীক হচ্ছে মিউ। তো আমরা এটা আমাদের গাণিতিক সমস্যার জন্য অবশ্যই মনে রাখব। এখন আসো আমরা আরেকটা তথ্য জানব, সেটা হচ্ছে আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক। তো আমরা যদি চিত্র অনুসারে এই যে দেখলাম যে এটা আমার এ মাধ্যম, এটা বি মাধ্যম, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে যদি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা এ মিউ বি দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা এটা লিখতে পারবো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য মাধ্যমে আলোর বেগ। তার মানে প্রতিসরণাঙ্কের সাথে যদি আমরা এটা হালকা মাধ্যমকে আমরা যদি শূন্য মাধ্যম ধরে নিই, তাহলে এ মিউ বি সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য মাধ্যমে আলোর বেগ। এটা যদি হালকা মাধ্যমটা শূন্য হয়, আর যদি খেয়াল করবা যদি এ মাধ্যমটা শূন্য না হয়, তাহলে এখানে লিখতে হবে
এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। তাহলে আমরা জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমরা এ মিউ বিকে আমরা এভাবে লিখব সি এ, অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ বাই সি বি, বি মাধ্যমে আলোর বেগ। তো আমাদের জানা থাকা আছে হয়তো বা, না থাকলে এখন মনে রাখবো যে আলোর বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে এ মাধ্যমে আলোর বেগ সি এ, বি মাধ্যমে আলোর বেগ সি বি। আমরা গত ক্লাস থেকে জেনেছি অবশ্যই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা লিখতে পারি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে সি এ বাই সি বি। তাহলে আমি আবার রিপিট করতে চাই, এ মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, শূন্য মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে সি এ শূন্য মাধ্যমের ক্ষেত্রে, তখন আমরা লিখব মিউ বি বাই মিউ এ সমান সমান সি নট বাই সি, অর্থাৎ তখন বি মাধ্যমটাই সি। আশা করি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে আমরা সংকট কোণের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক, আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক ব্যাখ্যা করতে পারলাম। এখন আসি, আমরা চলে যাব আমার মূল বিষয়ে। আমার মূল বিষয় হচ্ছে, প্রথমে আমরা জানব ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি আমরা একটু লিখব, আলোক রশ্মি যে কোনো মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, আলোক রশ্মির যে কোনো মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, ওই একই সময়ে আলোক রশ্মি শূন্য মাধ্যমে একটু ভুল হয়েছে, এটা আসলে ফার্মাটের নীতি হবে না, এটা হবে আলোক পথ। আমরা ফার্মাটের নীতি আলোচনা করব, এটা হচ্ছে আলোক পথ। আলোক রশ্মি রশ্মি যে কোনো মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, ওই সময়ে আলোক রশ্মি শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোক পথ বলে। আমরা আবার একটু দেখব, আমাদের একটু ভুল হয়েছিল, এটা হবে আলোক পথ ব্যাখ্যা করেই আমরা ফার্মাটের নীতিতে চলে যাব। তাহলে আমরা একটু দেখি, এটাকে আমরা চিত্রের মাধ্যমে আলোচনা করব। যেমন মনে করি এ একটা বিন্দু, যে কোনো মাধ্যমে এল দূরত্বে আরেকটা বিন্দু বি, এটা হচ্ছে যে কোনো মাধ্যম। তো আমরা যদি ধরে নিই কোনো আলোক রশ্মির এই যে কোনো মাধ্যমে এল দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে, ওই যে আমরা বলছি আলোক রশ্মির যে কোনো মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব, তো নির্দিষ্ট দূরত্বটাকে আমরা সাপোজ ধরে নিলাম এল দূরত্ব, অতিক্রম করতে যে সময় লাগে, মনে করি এখানে সময় লাগে টি সেকেন্ড সময় লাগে। তাহলে আমি এর পরের অংশে যাই, ওই একই সময় আলোক রশ্মি শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোক পথ। তাহলে আমি যদি টি সেকেন্ডে এবার শূন্য মাধ্যমে যাই, মনে করি শূন্য মাধ্যমের প্রথম অবস্থান ডি থেকে শূন্য মাধ্যমে আলোক রশ্মি ই বিন্দুতে গেল, এটা আমরা কল্পনা করে নিলাম।
আসলে সত্যিকারে হিসাব করলে যা হবে তা। তো আমি ধরে নিলাম এই দূরত্বটা L নট, এবং অবশ্যই এটা T সেকেন্ড, এবং মাধ্যম হচ্ছে শূন্য মাধ্যম। তাহলে খেয়াল করি, আমার সংজ্ঞা থেকে স্পষ্ট যে আলোকরশ্মি যে কোনো মাধ্যমে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, তাহলে আমার চিত্র অনুসারে আমি ধরে নিলাম L দূরত্ব অতিক্রম করতে T সেকেন্ড সময় নেয়। ওই সময় আলোকরশ্মি শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে, তো শূন্য মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করতেছে, স্পষ্টতই আমি ধরে নিলাম L নট দূরত্ব অতিক্রম করে। তাহলে এই L নটটাই হচ্ছে আলোকপথ, L নটটাই হচ্ছে আলোকপথ। তাহলে আমরা আলোকপথ আশা করি বুঝতে পেরেছি। এখন আসবো আলোকপথের সাথে আলোর প্রতিসরণাঙ্কের সম্পর্ক। আলোকপথের সাথে আলোর প্রতিসরণাঙ্কের সম্পর্ক। আলোকপথের সাথে আলোর প্রতিসরণাঙ্কের সম্পর্ক। প্রতিসরণাঙ্কের সম্পর্ক সম্পর্ক তো আমরা যদি আবার চিত্রটা দেখি, এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে যে কোনো মাধ্যমে আমি ধরে নিয়েছিলাম L দূরত্ব অতিক্রম করতে T সেকেন্ড সময় লেগেছে। তাহলে এই ক্ষেত্রে আলোর বেগ CAB ধরলাম। তাহলে আমাদের একটা সূত্র জানা আছে যে আলোর বেগ যদি ধ্রুব বেগ হয় তাহলে S ইকুয়াল VT, তাহলে এখানে হবে L ইকুয়াল CABT। আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T সমান সমান L/CAB, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার এবার দ্বিতীয় চিত্রটা আসি, মনে করি DE, এটা হলো শূন্য মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করে L নট, কত সময় T সেকেন্ড সময়। L নট দূরত্ব অতিক্রম করে T সেকেন্ড সময়, এবং সেই ক্ষেত্রে আলোর বেগকে যদি আমি CDE লিখি, আলোর বেগ CDE লিখি, যাকে আমরা C নটও লিখতে পারবো, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা C নট দ্বারা প্রকাশ করি। তাহলে দ্বিতীয় চিত্র অনুসারে আমরা লিখতে পারি L নট ইকুয়াল C নট T। তাহলে সেখান থেকে T সমান সমান L নট বাই C নট। আশা করি সবাই বুঝতে পেরেছি। তো তখন আমরা, আচ্ছা এটা আমরা পরেই বলি, এটা 2 নং সমীকরণ। এখন 1 ও 2কে আমরা তুলনা করে পাই, দেখো 1 সমীকরণেও T সেকেন্ড, 2 সমীকরণেও T সেকেন্ড, তাহলে এই দুইটা সমান। 1 ও 2কে তুলনা করে আমরা লিখতে পারি L/CAB ইকুয়াল L নট বাই C নট। তাহলে এখন আমরা এখান থেকে যদি এটাকে C নট বাই CAB লিখি, তাহলে এটাকে লেখা যায় কি C নট বাই CAB। তাহলে C নটের সাথে হচ্ছে L, তাহলে C নট L আর L নটের সাথে এটা, হ্যাঁ, তাহলে উপরে হবে L নট। তাহলে এবার আসি, এটা কেন সাজালাম, আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে কোনো মাধ্যমে আলোর বেগ ইকুয়াল প্রতিসরণাঙ্ক, এটা আমরা জানি C নট বাই CAB। তাহলে L নট বাই L ইকুয়াল মিউ, এটা লেখা যায় L নট বাই L ইকুয়াল মিউ। তাহলে আমার লাস্ট ফিনিশিং লাইনটা কি আসে, L নট ইকুয়াল L ইন্টু মিউ। তার মানে কি L নটটা আমরা আলোকপথ জানি, তাহলে আলোকপথ সমান সমান মাধ্যমে আলোকরশ্মির অতিক্রান্ত দূরত্ব
আলোকপথ ইকুয়াল, এখানে মাধ্যমের বলতে যে কোনো মাধ্যমের, আলোকরশ্মির অতিক্রান্ত দূরত্ব ইন্টু মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আশা করি আমরা সবাই আলোকপথ ভালোভাবে বুঝতে পারলাম। এবার আসি ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি তো তোমরা অবশ্যই খেয়াল করেছ যে আলোকরশ্মি স্থির না, আলোকরশ্মি সবসময় গতিশীল। তো এই আলোকরশ্মির গতিশীলতার উপর নির্ভর করে অথবা আলোকরশ্মি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যায়, যেতে কত সময় লাগে, কত পথ অতিক্রম করে ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিজ্ঞানী পিয়ারে ফার্মাট কিছু কথা বলেছেন, কিছু ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন, যা তার নাম অনুসারে ফার্মাটের নীতি নামে পরিচিত। তো ফার্মাটের নীতিটা আমি বলছি, তোমরা একটু খাতায় লিখে নিবা যে ফার্মাটের নীতি অনুসারে আলোকরশ্মি আলোর প্রতিফলন বা প্রতিসরণের পর, আলোকরশ্মি আলোর প্রতিফলন বা প্রতিসরণের পর যে দূরত্ব অতিক্রম করে তা হয় সর্বোচ্চ দূরত্ব, না হয় সর্বনিম্ন দূরত্ব, না হয় স্থির দূরত্ব। আমি আবার বলি, আলোকরশ্মি আলোর প্রতিফলন বা প্রতিসরণের পর যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন অথবা স্থির। তাহলে তিনটা, সর্বোচ্চকে আমরা বলতে পারি চরম, সর্বনিম্নকে আমরা বলতে পারি অবম এবং স্থির। আবার অন্যভাবে আরেকটা ব্যাখ্যাও আরেকটা বিবৃতিও তিনি দিয়েছেন যে আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের জন্য পর যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব অতিক্রমের জন্য যে সময় লাগে সেই সময়টা হয় সর্বোচ্চ, না হয় সর্বনিম্ন। আবার বলি, আলোকরশ্মি আলোর প্রতিফলন বা প্রতিসরণের পর যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেই সময় হয় সর্বোচ্চ, না হয় সর্বনিম্ন। এটাই ফার্মাটের নীতি। এখন এই নীতির সাহায্যে আমরা যা ব্যাখ্যা করতে পারি, ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায়, ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। কি ব্যাখ্যা করা যায়? এক, আলোর সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। দুই, আলোর প্রতিফলনের সূত্রাবলী, সূত্রাবলী। তিন, আলোর প্রতিসরণের সূত্রাবলী, সূত্রাবলী। তো আমরা খেয়াল করব সরল রৈখিক গতি তো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম আলোকপথের মাধ্যমে। তো আলোর প্রতিফলনের সূত্রাবলী মানে হচ্ছে ওই যে আমরা জানি আলোর প্রতিফলনের ক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। তো ওই দুইটা সূত্র এই ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। একইভাবে আলোর প্রতিসরণের দুটি সূত্র আছে, একটা স্নেলের সূত্র আর একটা হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। ওই দুইটা সূত্র ব্যাখ্যা করা যায় ফার্মাটের নীতির সাহায্যে। তো তোমরা বাসায় এই ব্যাখ্যাগুলো চাইলে দেখতে পারো। তো এবার আসবো আমরা আমাদের আরেকটা টপিক, লেন্স। তো আসি, পূর্বের ক্লাসে আমরা জেনেছি আলোর প্রতিফলনকে ব্যাখ্যা করার জন্য আমরা দর্পণ ব্যবহার করেছি। আলোর প্রতিফলন একটা আলোকীয় ঘটনা, যা এই ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা পরিবেশের যে অংশটা বিবেচনা করেছি তার নাম দর্পণ ছিল। তো তেমনি আলোর প্রতিসরণ ব্যাখ্যা করার জন্যে পরিবেশের যে অংশ আমরা ব্যবহার করব তার নাম লেন্স। তো লেন্সের সংজ্ঞা আমরা পূর্বেই দিয়েছি, অতএব তোমরা সেখান থেকে লেন্সের সংজ্ঞাটা শিখবা।
তারপরে আমি একটু বলি, যে আমি বোর্ডে লিখছি না, তোমরা শুনো মনোযোগ দিয়ে, যে একটি সমতল এবং একটি গলীয় কিংবা দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তো অনেক প্রকার লেন্স আছে, কিন্তু লেন্স যেমনই হোক শর্ত একটাই, যে কোনো এক পৃষ্ঠ তার গলীয় হতেই হবে। তো লেন্স প্রধানত দুই প্রকার। আমি পূর্বেই বলেছি লেন্স অনেক প্রকার, কিন্তু তার মধ্যে অন্যতম দুই প্রকার। এক, উত্তল লেন্স, আর দুই, অবতল লেন্স। তো আমরা লেন্স এবং লেন্সের কার্যকারিতা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে আসি আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্স, দুটি লেন্সেরই আমরা চিত্র আঁকবো পাশাপাশি। আচ্ছা, আমরা এটাকে বলবো উত্তল লেন্স বা উভয় উত্তল লেন্সও বলা যায়, আর এটা হচ্ছে অবতল লেন্স, যা উভয় অবতলও বলা যায়। তো উত্তল লেন্সের সংজ্ঞা কি? যে লেন্সের প্রান্তভাগগুলো সরু এবং মধ্যের অংশ মোটা তাদেরকে বলা হয় বা তাকে বলা হয় উত্তল লেন্স, আর যে লেন্সের প্রান্তভাগ মোটা মধ্যভাগ সরু তাদেরকে বলা হয় অবতল লেন্স। তো আমরা দর্পণে যেমন দেখেছি যে বক্রতার ব্যাসার্ধ, আলোক কেন্দ্র, ফোকাস দূরত্ব ইত্যাদি বিষয়গুলো যেমন দেখেছি, তেমনি লেন্সের ক্ষেত্রেও বিষয়গুলো বিদ্যমান। তো দর্পণের সাথে লেন্সের সম্পর্ক হচ্ছে দর্পণ সমতলও হতে পারে, গলীয়ও হতে পারে। তো সমতল হোক আর গলীয় হোক, দর্পণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক পৃষ্ঠ মসৃণ, আরেক পৃষ্ঠ পাড়া লাগানো কিংবা অমসৃণ। আর লেন্সের হচ্ছে দুই পৃষ্ঠই মসৃণ, সুতরাং লেন্সের বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশ থেকেই আলো আসতে পারে। যেমন তুমি এখান থেকেও আলোকরশ্মি ফেলতে পারবা, চাইলে এইখান থেকেও আলোকরশ্মি ফেলতে পারবা, এটাও এই লেন্সের ক্ষেত্রে। বা এইখান থেকেও আলোকরশ্মি ফেলতে পারবো, এখান থেকেও আলোকরশ্মি ফেলতে পারবো। এবং আবারও স্পষ্ট করি, আলোকীয় যে কোনো চিত্রে আলোকরশ্মিগুলোর ডিরেকশন, দিক বাধ্যতামূলক। দিক না দিলে আমরা সেই চিত্রকে অবশ্যই গ্রহণ করব না। তাহলে লেন্স এবং দর্পণের মধ্যে প্রধান বৈশিষ্ট্যটা, পার্থক্যটা তোমরা বুঝতে পারলা। তো এখন আসি, মনে রাখতে হবে, একটু সবাই লিখে নাও, লেন্সের ক্ষেত্রে আলো যে পাশ থেকে আসে, বিম্ব যদি তার বিপরীত পাশে গঠিত হয়, লেন্সের ক্ষেত্রে আলো যে পাশ থেকে আসে, বিম্ব যদি তার বিপরীত পাশে গঠিত হয়, তাহলে সেই বিম্বকে আমরা বলবো বাস্তব। তাহলে তার বিপরীত ঘটনা কি? যে আলো যে পাশ থেকে আসে, বিম্ব যদি একই পাশে ঘটে, তাহলে আমরা তাকে বলবো অবাস্তব বিম্ব। তো বিম্ব কি, তার সঙ্গ আমি গত ক্লাসে দিয়েছি, তারপরও আর একবার বলবো। আসলে আমরা দর্পণ বা লেন্স যে উদ্দেশ্যে ব্যবহার করি, কোনো বস্তুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য। অর্থাৎ দর্পণ বা লেন্সে আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিফলন বা প্রতিসরণের পর যে প্রধান অক্ষের উপর কিংবা প্রধান ফোকাসে যেখানেই হোক যে প্রতিচ্ছবি গঠিত হয়, তার নামই হচ্ছে আসলে বিম্ব। তো আমরা একটু দেখব, যে মনে করি যে এটা একটা বস্তু, এই বস্তু থেকে আলোকরশ্মি নির্গত হয়ে লেন্সে আপতিত হয়ে, এটাকে আমরা বলবো প্রধান অক্ষ। তো আপতিত হলো লেন্সের এই অক্ষে। তো সে যেহেতু এটা মাধ্যম এ, এটা মাধ্যম বি, আবার এটা মাধ্যম এ, ধরে নিলাম এই দুইটা মাধ্যম সেম। এটা শূন্য মাধ্যম হলে এটাও শূন্য মাধ্যম, এটা হালকা মাধ্যম হলে এটাও হালকা মাধ্যম, এইটা হচ্ছে বি, ঘন মাধ্যম। তাহলে অবশ্যই লেন্স কাচের তৈরি, তাইলে আলোকরশ্মি হালকা থেকে ঘনর দিকে যাচ্ছে। তাহলে আমরা জানি হালকা থেকে ঘনর দিকে গেলে অবিলম্বের দিকে সরে যায়।
তাহলে আমি যদি মনে করি যে এটা অবিলম্ব, এটা অবিলম্ব, তাহলে এইখানে আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে যেয়ে এখানে আসবে, খেয়াল করবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর এই রশ্মিটা আবার বের হয়ে যাবে, তো যখন বের হবে তখন অবশ্যই সে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে। তাহলে ঘন থেকে হালকার দিকে গেলে অবশ্যই আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, তা আমরা আলোর প্রতিসরণের সূত্র থেকে জেনেছি। তাহলে এখানে যদি আমি আরেকটা অবিলম্ব আঁকি, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাওয়া মানে আরও এইদিকে আসা, যেহেতু এটা অবিলম্ব। কারণ আলোক রশ্মি যেদিকে যাচ্ছে অবিলম্ব হিসেবে সেই দিকের অংশটা, যেমন এটা পুরোটা অবিলম্ব হলেও এখানে কার্যকর হচ্ছে এতটুকু, কারণ এইটা লেন্সের ভিতরের অংশ আর এটা লেন্সের বাইরের অংশ। আমি আরেকবার খেয়াল করি, মনে করি পি কিউ একটা বস্তু, এই বস্তু থেকে একটা আলোক রশ্মি পি ও বিন্দুতে আপতিত হলো। এখন এ হালকা মাধ্যম, বি ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে তখন আমার প্রতিসরণের সূত্র অনুসারে অবিলম্বের দিকে বেঁকে যাবে। তো আমি এইটাকে অবিলম্ব কল্পনা করলাম। এখন আমার পুরোটা অবিলম্ব হইল, আমার অ্যাক্টিভ অংশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, কারণ আমরা এখন লেন্সের মধ্যে আছি, বাহিরে না। তাহলে অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, তার মানে দেখো যদি এদিকে যেত তাহলে অবিলম্বের থেকে দূরে সরে যেত, যেহেতু এদিকে আসছে সুতরাং অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। আবার এই রশ্মিটা যখন ও প্রাইম বিন্দুতে আপতিত হলো তখন সে ঘন মাধ্যম থেকে তার পৃষ্ঠে আসলো, বেরিয়ে যাবে হালকা মাধ্যমে অর্থাৎ এ মাধ্যমে। তখন এখানে যদি একটা অবিলম্ব আঁকি, যেহেতু সে বেরিয়ে যাবে তখন এই অংশটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ অবিলম্ব হচ্ছে এতটুকু। তাহলে আমার সূত্রানুসারে প্রতিসরণের যে ঘন থেকে যখন হালকায় যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে আমার রশ্মিটা এই দিক চলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে অবশ্যই বস্তু থেকে একটা আলোক রশ্মি, অনেক আলোক রশ্মি নিঃসরিত হবে, যার মধ্যে একটা অবশ্যই সরাসরি এই বিন্দু দিয়ে চলে যাবে। এটার নাম আমরা ব্যাখ্যা করব, এটার নাম আলোক কেন্দ্র, আমরা একটু পরে ব্যাখ্যা করব। তাহলে এই রশ্মিগুলো এদিকে যাবে আর একটা আলোক কেন্দ্র যাবে, তো অন্য রশ্মিগুলোর সাথে আলোক কেন্দ্র যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে তার বিম্ব। তার মানে এইটা হচ্ছে বিম্ব। এটা যদি পি কিউ হয় তাহলে এটা পি প্রাইম কিউ প্রাইম। তাহলে এইভাবেই লেন্সে বিম্ব গঠিত হয়। একইভাবে আমরা অবতল লেন্সেও দেখতে পারি। একটু অবতল লেন্সের দিকে তাকাবো। দেখো, মনে করো আলোক রশ্মি এখান থেকে আপতিত হলো, তো আপতিত হওয়ার পর এখন সে যেহেতু এটা হচ্ছে এ হালকা মাধ্যম, এটা বি ঘন মাধ্যম, আবার এ হালকা মাধ্যম, খেয়াল করি। তাইলে হালকা থেকে ঘনর দিকে যাচ্ছে, তার মানে অবিলম্বের দিকে সরে যাবে। তো অবিলম্ব এটা অবিলম্বের দিকে সরে যাবে মানে সে এই দিকে যাবে, খেয়াল করো, অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে যখন আবার সে এই বিন্দুতে আপতিত হবে তখন আবার ঘন থেকে হালকার দিকে চলে যাবে। তো এইখানে যদি আমরা একটা অবিলম্ব কল্পনা করি তাহলে এইখানেও অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে আসো, যখন এখানে চলে যাবে কিন্তু আর তো যাওয়ার, তার দূরে সরে যাবে মানে এদিকে আসতে হবে, তখন আমরা কি করব, এটাকে এরকম কল্পনা করব, কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব, এ চলে যাবে এই দিকে। তাহলে এটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, এই বিন্দুতে আসবে, কারণ সে চলে যাবে এইদিকে। তো আরেকটা আলোক রশ্মি আমি পুরোটা আঁকি, তাইলে তোমরা বুঝতে পারবা। আরেকটা আলোক রশ্মি এইটা চলে যাবে একটু বাঁকায় এইদিকে এবং আরও বেঁকিয়ে এইদিকে। তাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখো এগুলো অবশ্যই ডট ডট বিন্দু, কারণ এই দুইটা রশ্মি কখনোই পরস্পরের সাথে মিলিত হওয়ার সুযোগ নেই, আগে চিত্রে দেখেছি। তাহলে আমার যেহেতু এই রশ্মিটাকে এদিকে যাবে এবং এই রশ্মিটা এদিকে যাবে নিয়ম অনুসারে, তখন আমরা কাল্পনিকভাবে এই রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করলাম আর এই রশ্মিটাকেও পিছনের দিকে বর্ধিত করলাম। বর্ধিত করলে
খেয়াল করলাম তারা, এটাকে আমরা বলবো প্রধান অক্ষ, এটা একটু পরে ব্যাখ্যা করব। খেয়াল করব আমরা এখানে এসে মিলিত হলো, তাহলে আমার বস্তুটা এটা হলো, তার প্রতিবিম্বটা এখানে হলো, তাহলে একটা বিন্দুতে মিলিত হলো। তাহলে এই বিন্দুটার নামই হচ্ছে বিম্ব। আর অবাস্তবে আমরা দেখতে পাবো এইটা, তার মানে কি এটা আসলে প্রতিবিম্ব না, প্রতিবিম্ব আমার এইটাই, কিন্তু এইটার অনুসারে আমরা এটাকে কল্পনা করতেছি। তাহলে যেহেতু আলো যে পাশ থেকে আসছে, বিম্ব তার একই পাশে ঘটছে, মিলন তো এখানে হয়েছে। বিম্ব কি? আমরা বিম্বের সংজ্ঞা আবার একটু রিপিট করি, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আলোর প্রতিফলন বা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে ছড়ায় যাচ্ছে বলে মনে হয়, তাকে বলা হয় প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর বিম্ব। তাহলে এখানে এই বিন্দু থেকে ছড়ায় যাচ্ছে বলে মনে হয়, এগুলো কিন্তু ডট ডট রশ্মি। আবার আগের চিত্রটা আমি মুছে ফেলেছি, সেটা যদি দেখো তাহলে এক বিন্দুতে যে মিলিত হলো, তাহলে ওইটা হচ্ছে সৎবিম্ব, আর এটা হচ্ছে অসৎবিম্ব। অসৎ মানেই অবাস্তব। তো আমরা আবার একটু মনে রাখবো যে আলোকীয় চিত্রে যেগুলোই ডট ডট দিয়ে কল্পনা করা হবে সবই অবাস্তব। তাহলে আমরা উত্তল লেন্সেও দেখলাম, অবতল লেন্সেও আমরা আলোর প্রতিসরণ দেখলাম। এবার আসি, একটা লেন্সের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব, এটা আমাদের অবশ্যই প্রয়োজন আছে। আমরা এটা একটা উত্তল লেন্স আঁকার চেষ্টা করলাম, আমরা চিত্র দেখে এখন বুঝতে পারি যে এটা একটা উত্তল লেন্স। তো উত্তল লেন্স বলি আর অবতল লেন্স বলি, তোমরা খেয়াল করো, যেহেতু এটা দুইটা গোলক, এই একটা গোলক যদি এটাকে কল্পনা করি, এখানে একটা গোলাকার বৃত্ত আঁকা যাবে, সেম এই অংশটা নিয়ে বৃত্তচাপটা নিয়ে এখানে একটা গোলাকার অংশ আঁকা যাবে, তার মানে দুইটি গোলক। তাহলে দুইটি গোলকের কেন্দ্র দুইটা, তাহলে এইখানে আমি যদি এই গোলকের কেন্দ্র ধরি আর এই গোলকের কেন্দ্র যদি এইখানে ধরি, তাহলে দুই কেন্দ্রের মাঝখান দিয়ে যে রেখাটা আমরা চলে যাবে তার নাম আলোক কেন্দ্র, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র না, এটার নাম প্রধান অক্ষ। প্রধান অক্ষ এটাকে আমরা ধরে নিলাম C1 C2, তাহলে C1 ও C2 হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। তাহলে দেখো, লেন্সের এই পৃষ্ঠ থেকে তার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা এটাকে ধরব বক্রতার ব্যাসার্ধ R1, আর এইটাকে ধরব বক্রতার ব্যাসার্ধ R2। তাহলে এখানে R1 ও R2 হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা জানব লেন্সের ক্ষেত্রে, বিশেষ করে উভ উত্তল কিংবা উভ অবতল লেন্সের ক্ষেত্রে, সমতল অবতল লেন্সের ক্ষেত্রে আবার একটু ভিন্ন। তাহলে আমরা এই চিত্রটা শুধুমাত্র উত্তল এবং অবতল লেন্সের জন্য ব্যাখ্যা করতেছি। উত্তল বা অবতল লেন্সের জন্য বক্রতার কেন্দ্রও দুইটা, বক্রতার ব্যাসার্ধও দুইটা। এবার আসি, এখান থেকে যদি আমি ডট 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 দিয়ে একটা রেখা টানি, এটাকে যে কোনো লেন্সের জন্য ব্যাস বলা যায়, যে কোনো লেন্সের জন্য ব্যাস বলা যায়, কারণ এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, তোমরা একটা বৃত্তের দিকে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাস। তাহলে এই ব্যাসের অংশটুকুকে, এটাকে আমরা যদি ও বলি, এম ও এম প্রাইম হচ্ছে উন্মেষ, এম ও এম প্রাইম হচ্ছে উন্মেষ, উন্মেষ। আর উন্মেষ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে ও, ও হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। এরপর প্রধান অক্ষের উপর আপতিত আলোক রশ্মি এসে যে লেন্সের সমান্তরালে বা যে কোনো বস্তু থেকে আলোক রশ্মি এসে পড়ে, আর প্রতিফলন বা এখানে প্রতিসরণ, প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে আমি যদি এখান থেকে আলোক রশ্মি ফেলি, তাহলে ফোকাস বিন্দুটা যদি এখানে হয়, বাইরে হতে পারে, ভিতরে হতে পারে, যেখানেই হোক, ধরে নিলাম এখানে, তাহলে এটাকে ফোকাস বিন্দু এফ বলে। আবার এই পাশ থেকে আলোক রশ্মি ফেললে এইখানে ফোকাস বিন্দু আরেকটা এফ, তাহলে F1 F2, তার মানে ফোকাস বিন্দুও দুইটা।
কারণ আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আলোক কেন্দ্র থেকে তাহলে OF1 বা OF2 হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, যাকে আমরা স্মল f দ্বারা প্রকাশ করব। তাহলে মোটামুটি লেন্সের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। লাস্ট আমরা জানব, সবাই একটু লিখব যে লেন্সের ক্ষেত্রে, একটু লিখি, লেন্সের ক্ষেত্রে বিম্বের দূরত্ব, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, বিম্বের দূরত্ব এটাকে ভি দ্বারা প্রকাশ করব, লক্ষ্য বস্তুর দূরত্ব, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, ফোকাস দূরত্ব, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব, ইত্যাদি আলোক কেন্দ্র থেকে হিসাব করতে হয়। আলোক কেন্দ্র থেকে হিসাব করতে হয়। যেমন আমরা এখন একটু চিত্রের মাধ্যমে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। যেমন এখন আসি, লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, লক্ষ্যবস্তু অসীমে থাকলে উত্তল লেন্সের ক্ষেত্রে আসি, আমরা উত্তল লেন্স আঁকি একটা। তাহলে আমার নিয়ম অনুসারে এটা আলোক কেন্দ্র ও, কারণ আমরা যদি প্রধান ফোকাস এফ ধরি, এটা F1, আর তাহলে এইটা হবে F2 দ্বিতীয় প্রধান ফোকাস। যেহেতু আমরা এটা উত্তল লেন্স নিয়েছি এবং বলেছি লক্ষ্যবস্তু অসীমে থাকলে মানে প্রধান ফোকাস থেকে, তুমি যে পাশ থেকে আলো আসবে, আলো এই পাশ থেকেও আনা যায়, এই পাশ থেকেও আনা যায়। এই পাশ থেকে আনলে আমরা F1-কে কল্পনা করব, এই পাশ থেকে আনলে F2-কে কল্পনা করব। তাহলে লক্ষ্যবস্তু অসীমে মানে কি, কল্পনা করে নেই এরকম কোনো জায়গায়, এটার কোনো নির্দিষ্টতা নাই, তার মানে এটা PQ। তাহলে এখান থেকে একটা আলোকরশ্মি কি একদম স্ট্রেট কোথায় যাবে, এটা যাবেই, এটা পরীক্ষিত। এরকম তুমি যদি অসীমে রাখো তাহলে একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে এখানে যাবে, তো আরেকটা আলোকরশ্মি এখানে এসে পড়ে ওই যে নিয়ম অনুসারে প্রথমে একবার বাঁকাবে, তারপরে আরেকবার বাঁকিয়ে এইখানে আসবে, এখানে আসবে। তাহলে একটু খেয়াল করি, একটু বড় হয়ে গেছে যার কারণে হাতে আঁকতেছি, অবশ্যই তীর চিহ্ন দিবা, এখানে একবার বাঁকাবে, এখানে আরেকবার বাঁকিয়ে সে, আচ্ছা আমরা পরে আসি, এই বিন্দুতে মিলিত হলো। তাহলে দেখো পিকিউ আলোকরশ্মিটা, পিকিউ বস্তুটা, এই বস্তুটা কোথায় আছে, এটা অবশ্যই একটা স্ট্রেট রেখা, বাঁকা হলেও এটা স্ট্রেট। তাইলে এখন আমাদের পিকিউ বস্তু, এটা হচ্ছে আমার মূল বস্তু, এই বস্তু থেকে একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র হয়ে সরাসরি মনে করি কিউ প্রাইম বিন্দুতে এটা কি হলো, প্রতিসরিত হলো। আরেকটা আলোকরশ্মি এখানে আপতিত হয়ে দুইবার প্রতিসরণের পর এই কিউ প্রাইম বিন্দুতে মিলিত হলো। তাহলে এখন কিউ প্রাইম থেকে যদি আমি একটা লম্ব টানি এই তলের উপর, তাহলে দেখলাম যে লম্বটা এই যে দ্বিতীয় প্রধান ফোকাস
F2-তে মিলিত হলো, F2-তে মিলিত হলো, অর্থাৎ আমার বস্তুটা হয়ে গেল এইটা। তার মানে এইখানে যদি আমি F2টা তো আমার দ্বিতীয় প্রধান ফোকাস, কিন্তু এই বিন্দুটার নাম যদি দিই P', তার মানে কি PQ বস্তুটাকে আমরা এখন P', Q' হিসেবে দেখতে পাবো, এইটাই তার বিম্ব। এখন আসি, আমি যদি আমার পূর্বের কথায় আসি যে আলোকরশ্মি যে পাশ থেকে আসে বিম্ব যদি সে পাশেই হয় তাহলে হয় অবাস্তব, কিন্তু আলোকরশ্মি যে পাশ থেকে আসে বিম্ব যদি তার বিপরীত পাশে হয় তাহলে সেটা হয় বাস্তব। তাহলে এই চিত্র থেকে আমরা যেটা দেখতে পাবো যে এইটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, অর্থাৎ এই যে আলোক কেন্দ্র বরাবর যে বিন্দুটা, এই বিন্দু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্বকে বলা হয় লক্ষ্যবস্তুর দূরত্ব। এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। একইভাবে এই আলোক কেন্দ্র থেকে এই যে P', এই দূরত্বটা হচ্ছে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব, এটাকে আমরা বলি ভি। তো এগুলো আমরা নির্ণয় করা অবশ্যই পরবর্তী ক্লাসে শিখব, আপাতত দেখলাম। তাহলে লক্ষ্যবস্তু যদি অসীমে হয় তাহলে আমরা বলতে পারি বিম্বটা হয় প্রধান ফোকাসে। তাহলে এখানে লক্ষ্যবস্তুর, তাহলে বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান কোথায়? প্রধান ফোকাসে, অথবা বলতে পারি দ্বিতীয় প্রধান ফোকাসে। আচ্ছা, এটাকে প্রধান ফোকাসে বলি, প্রধান ফোকাসে। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? প্রধান ফোকাসে। প্রকৃতি, বিম্বের প্রকৃতি, প্রকৃতি মানে বিম্বের প্রকৃতি, প্রকৃতি মানে কি এটা বাস্তব না অবাস্তব? যেহেতু আলো যে পাশ থেকে আসছে বিম্ব তার বিপরীত পাশে ঘটেছে, তাহলে এটা হলো বিম্ব বাস্তব। আরো একটা বিষয় আছে, বাস্তব কিন্তু উল্টো। দেখো তো, এটা যে পাশে আছে আমার প্রধান অক্ষের, সেই পাশে বিম্বটা কি সেই পাশে আছে না তার বিপরীত পাশে আছে? অবশ্যই বিপরীত পাশে আছে, তাহলে এটা বাস্তব ও উল্টো। তাহলে আমরা বিম্বের অবস্থান জানলাম, প্রকৃতি জানলাম, এবার আমরা জানবো আকৃতি। আকৃতি, আকৃতি মানে কি? আকৃতি মানে হচ্ছে বিম্বটা কি বড় হলো না ছোট হলো? তাহলে এইটার তুলনায় এটা অনেক ছোট, এটার তুলনায় এটা ছোট, তাহলে এটা অত্যন্ত ঘর্বিত, অত্যন্ত অত্যন্ত ছোট বা খর্বিত বলি, ছোট না বলে আমরা এখানে এটাকে খর্বিত বলবো। মানে এটা এটা আমি এঁকেছি, এটা আসলে আরও বিশাল, অসীম মানে এটা আরও অনেক বিশাল, কিন্তু আমি আরও বিশাল আঁকতে পারিনি আমার লেন্সের কারণে, কিন্তু এটার তুলনায় এটা সবসময় অনেক ছোট হবে। এখন হয়তো তোমার চিত্র অনুসারে দেখতে অর্ধেক মনে হয়, তো এটার অত্যন্ত বলা যায় না, কিন্তু আসলে এইটার তুলনায় এটা আরও ছোট হবে, সেজন্য এটাকে আমরা বলবো অত্যন্ত খর্বিত। তো তোমরা বই দেখলে অবশ্যই দেখবে এরকম লক্ষ্যবস্তু অসীম থেকে আমি আরেকটু কাছে আসি, যদি এটা ফোকাস হয় তাহলে এটা বক্রতার কেন্দ্র, তাহলে বক্রতার কেন্দ্রকে আমরা সি দ্বারা প্রকাশ করেছিলাম, এটা সি, তাহলে এটাও বক্রতার কেন্দ্রেরও অনেক বাইরে। আবার লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকতে পারে, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝখানে থাকতে পারে, লক্ষ্যবস্তু ফোকাসে থাকতে পারে, লক্ষ্যবস্তু ফোকাস আলোক কেন্দ্রের মধ্যে থাকতে পারে। তাহলে অনেকগুলি অবস্থানের জন্য এরকম বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি অবশ্যই ব্যাখ্যা করা যায়, যেগুলো তোমরা বই থেকে দেখবা। তো আশা করি এই জিনিসগুলি দেখবা। তো এখন আমরা আলোক কেন্দ্রটা ব্যাখ্যা করে আজকের ক্লাসটা শেষ করে দিব। আলোক কেন্দ্র আমার ব্যাখ্যা করতে হবে, আলোক কেন্দ্র খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আমরা ইতিমধ্যে জেনেছি আলোক কেন্দ্র হচ্ছে তাই যার থেকে লেন্সের যে কোনো হিসেব, অর্থাৎ লক্ষ্যবস্তু দূরত্ব, বিম্বের দূরত্ব ইত্যাদি বিষয়গুলো ব্যাখ্যা করা হয়। তো আলোক কেন্দ্র মেইনলি আমরা এটা ধরে নেই, কিন্তু আসলে তার সংজ্ঞাটা হচ্ছে এরকম, আমরা চিত্রের মাধ্যমে বলবো, তোমরা খাতা এগুলা লিখবা, যে লেন্সের যে কোনো পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয়ে, লেন্সের যে কোনো পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয়ে অপর পৃষ্ঠ দিয়ে প্রতিসরণের পর, এটা আরেকটু, লেন্সের যে কোনো পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয়ে, লেন্সের যে কোনো পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয়ে অপর পৃষ্ঠ দিয়ে প্রতিসরণের সময়, অপর পৃষ্ঠ দিয়ে নির্গত, প্রতিসরণ বলতে পারো বা নির্গত হওয়ার সময়, ধরি এই পৃষ্ঠ দিয়ে নির্গত হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার আপতিত রশ্মি,
যদি এটা না বাঁকাতো তাহলে এইভাবে চলে যেত, কিন্তু বাঁকানোর কারণে সে চলে যাচ্ছে এখান দিয়ে। এটা আমরা আবার পরে ব্যাখ্যা করব। আচ্ছা, আর যদি এবার খেয়াল করো, লেন্সের যে কোনো পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয়ে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, আমরা আঁকার চেষ্টা করবো এই দুইটা রাশি সমান্তরাল। এখানে ডট ডট দিলাম কেন? এইটুকের পরে তুমি এইটা অবাস্তব, আবার এইটুকের পরে পিছনের দিকে এটা অবাস্তব, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম দুইটা রশ্মি সমান্তরাল। তাহলে আবার আসি, লেন্সের যে কোনো পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয়ে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়, রিপিট করছি, লেন্সের যে কোনো পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয়ে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়, তাহলে আলোকরশ্মিটি লেন্সের প্রধান অক্ষের, এইটাকে বলা হয় প্রধান অক্ষ, প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে যায় তার নাম আলোক কেন্দ্র। তাহলে এই হিসাবে এই ওটা হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। আশা করি আলোক কেন্দ্র সবাই বুঝতে পেরেছ। তাহলে আমি যদি এখানে ইন্ডিকেট করি, মনে করি এ বি আলোকরশ্মি বি বিন্দুতে আপতিত হয়ে সিডি পথে প্রতিসরিত হলো, তাহলে যদি ধরি এ বি আর সিডি রশ্মি দুইটা সমান্তরাল, চিত্র আঁকার চেষ্টা করেছি, পুরোপুরি হোক আর না হোক সমান্তরাল, তাহলে এই দুই বিন্দু যদি যোগ করি তাহলে সেটাই প্রধান অক্ষের যে বিন্দুকে ছেদ করবে সেটা আলোক কেন্দ্র। এখন অনেক সময় এটা প্রধান অক্ষের, তোমরা হয়তো খেয়াল করবা যে আমি একেবারে মিডিলে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এটা এখানেও হতে পারে এখানেও হতে পারে, তো আমরা মিডলটাই কল্পনা করে নিই। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুই লেকচারে যা পড়ানোর চেষ্টা করেছি আমি, তোমরা এগুলো দেখবা, তার সাথে অবশ্যই বই সাথে রাখবা। আমার দেওয়ার বাহিরেও বইতে তোমরা আরও অনেক ইনফরমেশন পাবা। আশা করি এই পড়ার সাথে মিলিয়ে পড়লে সেই পড়াগুলো তোমাদের কাছে সহজ হবে। পরবর্তীতে আমরা লেন্সের কিছু সমীকরণ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো সেগুলো বোঝার জন্য অবশ্যই আমার এই দুইটা ক্লাস তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমাদের ক্লাসে অনলাইন ক্লাসের উপস্থিতিটা অনেকটাই কম, তো আশা করি তোমরা এবং তোমাদের সহপাঠীদের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য বলবা এবং অনুরোধ করবা এবং তাদেরকে এটার প্রয়োজনীয়তা সম্পর্কে জানানোর চেষ্টা করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।